হ্যালো গাইস, আমাদের স্টোরি প্যাকেট চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। প্রতিদিন নতুন নতুন রোম্যান্টিক, থ্রিলিং অ্যান্ড ইন্টারেস্টিং প্রেমের গল্প শোনার জন্য আমাদের পাশে থাকতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। মানুষের কণ্ঠধ্বনিতে জমজমাট কোর্টরুম, একে অপরের সাথে কথায় ব্যস্ত। তাদের আলাপের ধর্ম আলাদা, খোশ গল্প করছে না কেউ। মুখে মুখে আসামি, অপরাধ, নির্দোষ শব্দগুলি শোনা যাচ্ছে। মানুষের পাশাপাশি আছে পুলিশ আর নিরাপত্তা কর্মীরাও। চঞ্চল সাহেবের আসার মতন অবস্থা নেই। না হয় কোনোদিন এই দৃশ্য দেখতে মিস করতেন না। অপরাধের অন্ত দেখতে সবার আগে এসে হাজির হতেন, সাথে সাবিনা আর তার ছেলে মেয়েও। জজ এসে হাজির হলে হইচইও থেমে গেল। আদালতের কার্যক্রম শুরু হবে এখনই। সর্বপ্রথম কেস কবির আফনানের। বছরের পর বছর অনৈতিক কাজের সাথে জড়িত এবং পলাতক আসামির শক্তপোক্ত মামলা। কার্যক্রম শুরু হয়েছে। লয়ারের গলার কণ্ঠ ভাসছে সারা কোর্টরুম জুড়ে। একের পর এক সাক্ষী আর প্রমাণ পেশ করছে। তোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার অতীতের কুকর্মের অক্ষরে অক্ষরে লিখিত প্রমাণ, যেটা কাপু নিজে তুলে দিয়েছিল মোহিতের হাতে। উপস্থিত সকলেই অবাক। এত এত সাক্ষী হয়তোবা তারা কখনো দেখেনি। একজন ব্যক্তি এত মানুষের ক্ষতি করেছে, তাও বলা হচ্ছে এরা সংখ্যায় কম। সবচেয়ে আশ্চর্য হলো নিজের ছেলের প্রতি করা অন্যায়ের কথা শুনে। সমস্ত প্রমাণের ভিত্তিতে কবির আফনানকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয় আদালতের পক্ষ থেকে। কেস ডিসমিস। হাতকড়া পরিয়ে কবির আফনানকে ভ্যানে নিয়ে যাওয়ার সময় কাব্যকে দেখতে পেল কবি। গাড়িতে হেলান দিয়ে পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে, যেন তার বেরিয়ে আসার অপেক্ষাই ছিল। কবির আফনানকে দেখে এগিয়ে আসে নিচ থেকে। আকস্মিক সামনে দাঁড়িয়ে কবিরের শার্টের কাঁধে ময়লা ছাড়তে ছাড়তে বলল, ময়লা ছিল, ঝেড়ে নিঃশেষ করে দিলাম। তেজ বরাবরের মতোই প্রখর। এক বিন্দু কলুষ নেই কবিরের চোখে। কটমট করে চেয়ে বলতে লাগলো, ঠকিয়েছিস তুই আমাকে। আমার সাথে থেকে আমারটা খেয়ে, আমার রক্ত হয়ে আমার বিরুদ্ধেই এত বছর ষড়যন্ত্র লিপ্ত ছিলি। হ্যাঁ, ঠকিয়েছি। আপনার হয়ে কাজ করে আপনার সব কৃতকর্মে ঠকে রেখেছি, ব্ল্যাকমেল করেছি। ওই যে আপনি বললেন না, আপনার রক্ত আমার শরীরে, ঠিক আপনার আদর্শকে আমি ছাড়তে পারি? ঠকবাজি আপনারই তো শিক্ষা। তোকে আমি দেখে নিব। কাব্য পাশ চেয়ে হাসত। কবির আফনানকে ব্যঙ্গ করে হাসছে। হাসি থামিয়ে শান্ত গলায় বলে ওঠে, আমাকে দেখার জন্য জেলের 4 দেওয়াল থেকে বের হন। বাইরের জগৎ থেকে আপনার চির ছুটি হয়ে গিয়েছে, সেটা কি বলে গেলেন? পুলিশ তাড়া দিতে লাগলো। তার মধ্যে এগিয়ে এসেছে মোহিত সাহেব, বাকি কনস্টেবলদের ইশারা করে। চোখের ভাষা বুঝে কবির আফনানকে ধরে রেখেই তাদের কথোপকথন দীর্ঘায়িত করার সুযোগ দেয়। কাব্য পুনর্বার বলে ওঠে, আমাকে একদিন একটা কথা বলেছিলেন না, এই লড়াইয়ে একজন জিতবে একজন হারবে। কংগ্রেচুলেশন মিস্টার আবির আফনান, ইউ আর দ্য আলটিমেট লুজার। বোধ হলো তাদের কথা শেষ। হাতে টান পড়ে কবিরে। ভ্যানে ওঠানোর জন্য তোড়জোড় শুরু করেছে পুলিশ। কাব্য হাত এগিয়ে দেয় সামনে পথ দেখিয়ে। নিয়ে যেতে পারে তারা। নিজের গাড়ির দিকে এগোনোর আগে মনে হলো আরো কয়েকটা বাক্য বলা বাকি। গলা উঁচু করে কাব্য বলে ওঠে, আপনার মতন বাবা কোনো সন্তানের না হোক, কোনো মা স্বার্থপর না হোক। বিশ্বাসের জায়গায় মাথা পেতেছে। মনে অভ্যন্তরে লালিত প্রণয়নীর স্কন্ধে বিশ্রাম মেলে এই বাহুতে। তাই তো নিথরভাবে পড়ে থাকা। গাড়ির গতির সাথে দেহটা হেলে উঠলেও মন মস্তিষ্ক সবটাই হিমায়িত। বোঝা নেমেছে অনেক বর্ষের। নিজের মধ্যে ঝুঁকে একবার প্রশ্ন করেছিল নিজেকে কাব্য, কেন মায়া হচ্ছে না তার? বাবা ছিল, রক্তের বাঁধন, কেন সহানুভূতি হলো না? উত্তর এসেছে ব্যতিক্রমেই। এখন যাহা আছে সবটাই চারুলতায় ঘেরা। চারুকে অপরদিকে বুক ভরে নিঃশ্বাস নিতে দেখা গেল। ঝাঁকড়া চুল বিশিষ্ট মাথায় নিজের মাথাটাও এলিয়ে দিয়েছে। সর্বদার মতো প্রশ্নে ঘেরাও করতে চেয়েছিল কাব্যকে। জানতে চেয়েছিল কি আলাপ চলল কাব্য আর কবিরের মধ্যে। নিজের ইচ্ছেকে নিজের মধ্যেই চেপে নেয়। এই মুহূর্তে তাকে নিশ্চুপ থাকতে দেওয়াটাই শ্রেয়। অপরাধের বিনাশ হয়েছে, এটুকুই যথেষ্ট। খানিক বাদে কাব্যই নীরবতা ভাঙে, বলে, এখন বাবা মার কাছে ফিরে যাচ্ছ, নিশ্চয়ই ভীষণ খুশি মহারানী। চারু উত্তরে বলে, এতদিন কি অসুখে ছিলেন নাকি? কাব্য সামান্য মাথা তুলে জিজ্ঞেস করলো, আমার সঙ্গে একা খুশি ছিলে বাবা মা ছাড়া? আমি তাদের সাথে যতটা খুশি থাকি
আপনার সাথেও ঠিক ততটাই খুশি ছিলাম। জনমানব শূন্য দ্বীপ উপভোগ করেছি, ভিন্ন পরিবেশে ভিন্ন অনুভূতি। আমরা আবার সন্দ্বীপে গেলে বাবা মা চয়নকেও সাথে নিব, কেমন? কাব্য হাসি মুখে মেনে নেয়। আধারে আমজাদের চোখের অগোচরে চারুর গালে ঠোঁট ছুঁয়ে দিয়ে সম্মতি জানালো। আচ্ছা। মাথা নুয়ে চোখ বুঝল চারু। নিজের তমসায় আবৃত আবছা মুখমণ্ডল অন্তরাল করতে এবার নিজের মাথা রেখেছে কাব্যের কাঁধে। নম্র গলায় জানতে চাইল, কষ্ট হচ্ছে? একদম না চারুলতা, সত্যি? তোমার কাছে মিথ্যে বলবো? এসো, বুকে এসে অনুভব করে দেখো তো, কোনো পীড়া আছে নাকি? ফুলের মতন সুবাসিত এই হৃদয়ে। আমজাদ লুকিং গ্লাসে নজর তুলছে বারবার। কাব্যের উল্টাপাল্টা কাজ থামাতে দূরত্ব নিল। বিনা বাক্যে আঙ্গুল দেখিয়ে শাসিয়েছে। কাব্য ক্ষণিকের জন্য কথা শুনলেও পরবর্তীতে কানে কানে বলল, রাতে বুকে মাথা পেতে অনুভব করবে। ওকে? কি অদ্ভুত দুষ্টুমিপূর্ণ কথা বলছে, তবে কণ্ঠে গম্ভীরতা নিয়ে। এ কেমন কণ্ঠস্বর! সত্যি বোঝা যায় না সে কখন ব্যঙ্গ করে, কখন কঠোর। আওয়াজের ধাঁচ সর্বক্ষণ একরকম, শুধু কান্নার স্বরটাই ভিন্ন। সেদিন রাতে যা অনুভব করেছিল চারু, আকস্মিক কাব্য বলে উঠল, চারুলতা, হুম। শাশুড়ি মা কি এখনও আমাকে ঘরে ঢুকতে দেবে? মেনে নেবে আমাকে? আমার তো মনে হয় আমাকে দেখে বলবে আবার এসেছে আমার মেয়ের জীবনটা ধ্বংস করতে। অস্পষ্টতায় মুচকি হাসির রেখা ফুটে চারুর মুখে। সারা তো জানিনি না কাব্যের কথা, শুধু বাবাকে ফোন করে জানিয়েছে। এতদিন সন্দীপে ভুল করেও ভিডিও কলে কথা বলেনি মার সাথে। ভেবে নিয়েছিল সারপ্রাইজ দিবে তাকে। দেখতে চায় চারু তার মার প্রতিক্রিয়া। জবাবের আশায় চারুর বাহু ঝাঁকিয়েও কোনো নাফা পেল না কাব্য। চুপ করে রইল আপন মনে। গাড়ি থেমেছে বাড়ির গেটে। গটগট করে কাব্যর হাত ধরে ঢুকে পড়তে লাগলো চারু। স্মৃতিবহ জায়গাটা, যেখানে হাতটা ছেড়ে দিয়েছিল চারু। সময়ের মোড় ঘুরে নিজেই কিনা টেনে নিয়ে চলেছে ভেতরে। বরাবরের মতোই শায়লা বেগম দরজা খুলেছেন। চোখের ভ্রান্তিতে মেয়েকে দেখে হাসি এসেছিল, সেটা থেমে গেল। ভূত দেখার মতন চমকে দাঁড়িয়ে আছেন পলকহীন চোখজোড়া হাস্যোজ্জ্বল মুখের দিকে। শায়লা তৎক্ষণাৎ পলক ঝাপটান। হে কি স্বপ্ন না বাস্তব? শুষ্ক ঠোঁটজোড়া ভিজিয়ে কিছু বলতে চেয়েও পারলেন না। সেদিনের মতোই আশ্চর্যের চরম সীমায় যেদিন চারুকে বিয়ে করে এনেছিল কাব্য, আজ দ্বিতীয় দফায় এমন অনুভূতির শিকার। কাটকাট হয়ে দাঁড়িয়ে রইল শায়লা দরজা ধরে। কেমন লাগলো সারপ্রাইজ মা? চারুর কথায় গোল গোল নয়ন প্রসারিত হয়। তর্জনী আঙ্গুল কাব্যের দিকে আলতো তুলে চারুকে প্রশ্ন করল, ও তো বেঁচে আছে? তোমার সামনেই আছে মা। আমজাদ নাক গলায়। তাদের মধ্যে বাম হাত ঢুকিয়ে বলল, ম্যাডাম, বিশ্বাস না হলে ছুঁয়ে দেখেন, উনি ভূত না। যদি ভূত হয়, ছুঁয়ে দেখলেই আপনার হাত এপার ওপার হয়ে যাবে। বেকুবের মতো কথাবার্তা গুরুত্বপূর্ণ মুহূর্তে। এখানে কি নাটকের শুটিং চলছে নাকি? এমনিতেই শায়লা বেগম তবদা খেয়ে আছেন, তার মধ্যে আমজাদের আজেবাজে আইডিয়া। বড্ড মুখ খুলেছে তার। কাব্য মাথা ঘোরায়। চোখ রাঙানির শিকার হয়ে আমজাদ মাথা নামিয়ে নিল। ভাবতে লাগলো ফ্যামিলি ড্রামা কখন শেষ হবে। ওয়াশরুমে যাওয়ার দরকার তার। ভালো আইডিয়া কানে নেওয়া হলো না। এখনই ছুঁয়ে দিলে শায়লার বিশ্বাস অবিশ্বাসের কেসটাও ডিসমিস হয়ে যেত। চারুর হাত চেপে ঠিক একইভাবে ভেতরে প্রবেশ করার পূর্বে শায়লা বেগম বলে উঠলেন, এই থামো, অনুমতি দিয়েছি তোমাকে ভেতরে আসা। যেমনটা ভেবেছিল কাব্য, মুখটা লটকে নেয়। এত দ্রুত ক্ষমা পাবে শায়লার কাছে? তাদের দরজায় দাঁড় করিয়ে রেখেই ভেতরে ঢুকে গেলেন শায়লা। কাব্যের বিরস মুখের দিকে চেয়ে চারুর মায়া হচ্ছে। মা এমন করলো কেন? দাঁড় করিয়ে রেখে কোথায় বা গেল? হাতে অল্প সংখ্যক গোলাপের পাপড়ি দিয়ে ভেতরে এসেছেন। এসে দীর্ঘশ্বাস টেনে বললেন, সেদিনের ফুল দিয়ে বরণ করার শখটা আজ পূরণ করে দিচ্ছি। এবার সংসারে মনোযোগী হবে সব ছেড়ে, আশা করি। ফুলের বর্ষণে কদম এগিয়েছে ঘরের দিকে। বারবার করে মাথায় হাত বুলিয়ে দিয়েছেন শায়লা। কাব্যের চেয়ে সুখপূর্ণ মনোভাবটা, সেটা সঠিক অর্থে প্রকাশ করতে পারছে না কেন? তার গাম্ভীর্যে ঢাকা মুখটার সাথে চায় না বলে? এখানে তৃপ্তির পর্বত চুকিয়ে চঞ্চল সাহেবের ঘরের দিকে বাবারাই কাব্য। যে গেছেন সেও আভাস পেয়েছে। মেয়ে আর মেয়ের জামা এসেছে। চোখ পেতেছিলেন ঘরের দরজায়। কাব্য সরাসরি এসে চঞ্চল সাহেবের পাশ ঘেঁষে বসে পড়ল। হাত জোড়া নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আপনাকে এমনভাবে দেখতে হচ্ছে কেন বাবা? নিজের ক্ষতি কেন করলেন?
আমার জন্য একটু শক্ত হওয়া যেত না? এত সহজেই কাব্য চলে যাবে? আপনার এই বিশ্বাসটুকু ছিল না নাকি? হ্যাঁ, বাঁকা মুখটা নিয়ে আদর স্বরে কিছু বলতে যাচ্ছেন। স্পষ্ট না হলেও কথা বলতে পারেন তিনি। চোখের জলগুলো যে ওই সুযোগটাও দিচ্ছে না, আটকে আসছে কথা কণ্ঠনালীতে। কাব্য তাকে থামায়, পায়ে হাত চেপে বলে উঠল, অনেক বছর পূর্বে আমাকে যে সতর্ক সংকেত দিয়েছিলেন, আমি সেটা মেনেছি। কবির আপনানকে সম্পূর্ণরূপে হারিয়ে দিয়ে এসেছি। তো তোমার বাবা? আমি আমার বাবার কাছেই আছি, আমার পরিবারের কাছে। আপনি আর কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না, আর নিজের অবস্থাটা শুধরান। আমি আপনাকে এইভাবে সহ্য করব না। জোর খাটিয়ে কথাগুলো বলেই কাব্য পিছু করে আমজাদকে ডাকলো, সাথে নার্সকেও আদেশ করলো, প্যারালাইজড পেশেন্টদের ঠিক করার যত ধরনের ট্রিটমেন্ট আছে খবর নাও, আমাকে দ্রুত জানাবে। নার্সের দিকে চেয়ে প্রশ্ন করলো, ওনার কন্ডিশন কি? উৎসুক গলায় নার্স জানায়, আমি ওনার ডিউটিতে আছি প্রায় 7 মাস। ততদিন কন্ডিশন একই রকম ছিল, যেমনটা একটা পেশেন্টের হওয়া উচিত। বিগত 5-6 দিন যাবৎ বেশ ভালো রেসপন্স করছেন। এর প্রেক্ষিতে চারু বলে ওঠেন, আমি কত ডাকলাম বাবা, কই আমার কথা তো শোনোনি। যেদিন শুনেছ কাব্য বেঁচে আছে, সেদিন থেকেই অবস্থা উন্নতি। আমার চেয়ে বেশি ভালোবাসো তাকে, তাই না? অনেককাল পর চঞ্চল সাহেবের মুখে হাসি দেখা গেল। বাচ্চাদের মতন হয়ে গেছেন একদম। বাবাকে হাসতে দেখে যেন বুকের মধ্যে শান্তির ছড়াছড়ি হচ্ছে। এক বিশাল পারাবার ফেলে এসেছে সন্দ্বীপে। তার স্থান দখল করে আছে শৈবালময় জলাশয়। বিশাল সমুদ্র ধারণ করে ফিরে আসা চক্ষুর সম্মুখে এই পুকুর অত্যন্ত ক্ষুদ্র, স্থির। জোয়ানে কোনো কোনো নীরের উচ্ছ্বাস, ঝিঝি পোকার ডাকে এক পৃথক পরিবেশ। ভেসে উঠে এক যুগ পূর্বের জোনাকি পোকার আলোয় আবৃত যামিনী। সুন্দর দিনের শেষে উপভোগ্য রাত ছিল সেকালে। আজ যান্ত্রিক দাপটে বিলুপ্ত বাস্তবিক সুন্দর নিসর্গ। কালো চাদর মরিয়ে নিশার দাঁড়িয়ে আছে কাব্য। অল্পনায় বেশ খানিকটা সময় জুড়িয়ে দেখছে চারুর অন্য মনস্কতা। তিনটে গাঢ় ভাঁজ ঠিক কপালের মধ্য বরাবর। সেও ভাবছে চারু কি ভাববে সেটা নিয়ে তার প্রখর ভাবনা। এখন কোনো কিছু নিয়ে ভাবার বাকি আছে, নাকি চারুর মন খারাপ এভাবে না জানিয়ে পুকুর পাড়ে এসে বসে আছে কেন? ভূতের মতন দাঁড়িয়ে আছেন কেন? পাশে এসে বসুন। কাব্য মনে করেছিল তার উপস্থিতি টের পায়নি চারু। এখন দেখা যাচ্ছে উল্টোই তাকে চমকে দিল। পাশ ঘেঁষে বসিয়ে নিজের গায়ের চাদরটা চারুকে উড়িয়ে দিয়ে বলতে লাগলো, কিভাবে বুঝলে? ষাঁড়ের মতন নিঃশ্বাস নিলে আমি কেন, এখানে উপস্থিত পোকামাকড়রাও টের পাবে, বলে হেসে ওঠে চারু। হাহ শব্দ করে ওঠে কাব্য। পরবর্তীতে বলল, এখানে বসে আছে যে? মন খারাপ? কোনো চিন্তা? মন খারাপ চিন্তা কোনোটাই না। আমি সন্দ্বীপের সাগর পাড়ে বসে চাঁদ দেখাটাকে খুব মিস করছি। আবার যাবে? কিভাবে যাব? একজন শিক্ষিকা হয়ে 1 সপ্তাহের মতন ছুটি কাটিয়েছি, আর সম্ভব নয়। আমারও কিছু দায়িত্ব আছে। আপনাকে পেয়ে তো দায়িত্ব ভুলতেই বসেছিলাম। পুনরায় হাসে চারু। কাব্য কিছু বলতে যাচ্ছিল, তারা কি আমজাদ এসে হাজির। লোহার বালতি হাতে কাঠ এনেছে কুড়িয়ে। দূর থেকে অন্যদিকে চেয়ে সামান্য চেঁচিয়ে বলল, স্যার আগুন জ্বালাই, ঠান্ডা এখানে, মশাও আছে। দুজনেই ঘুরে যায়। আমজাদের ভুল সময় আগমনটা পছন্দ হয়নি কারোই। তবে তার কথাও ঠিক আছে, মশার উপদ্রব বেশি। তাছাড়াও এখন হালকা শীত শীত ভাব। এই যাত্রায় ক্ষমা করে দেওয়াটাই শ্রেয় বলে মনে হয়। অনুমতি পেয়ে আমজাদ তার কাজে উদ্যত। আগুন জ্বালিয়ে আনমনে গুনগুন করতে করতে চলে গেল ঘরের দিকে। সে বুঝে একান্ত সময়ের মর্ম, যতই অবিবাহিত হোক। ধন্যবাদ তোমায়। আগুনের শিখায় কাঠ দিয়ে নড়াচড়া করতে থাকা হাত থামে কাব্যের। বুক আলোক, মন ভুলা। আমরাতে সে ভুলিয়ে দিয়ে গেছে কিছু বলার ছিল। এর আগেই চারুর জাদুকরি তুমিময় ডাকে আপ্লুত করে তুলেছে সর্বাঙ্গ প্রত্যঙ্গ। জানার ইচ্ছে পোষণ করছে হৃদয়। কেন এই সমুদ্রের ডাক? কেন জানানো হলো ধন্যবাদ? কেন ধন্যবাদ দিচ্ছ চারুলতা? চারু উত্তর দেওয়ার পূর্বে কালো চাদরটি কাব্যের গায়ে উড়িয়ে দিল। চাদরের আদান প্রদান হচ্ছে একে অপরের দেহে, তবে ভিন্ন পন্থা অবলম্বন করে চারু। এগিয়ে নিরীহ মানবের বক্ষে নিজের মাথা পাতে অভিলাষে। চাদরের উষ্ণতা কাব্যের গরম দেহের উষ্ণতার কাছে তুচ্ছ।
চোখজোড়া বুঝে উন্মুক্ত করতে লাগলো মনের মাঝে পুষে রাখা কৃতজ্ঞ বাণী। পরীক্ষা খুব ভালো দিয়েছিলাম। নিজের উপর ভরসা ছিল হয়তো আমার চাকরি হয়ে যাবে। একটু একটু আত্মবিশ্বাস হচ্ছিল নিজের উপর। এক্সাম হল থেকে বেরিয়ে আমার চোখ জোড়া সবার আগে কাকে খুঁজেছে জানেন? অবলীলায় উত্তর আসে কাব্যের দিক থেকে। আমাকে? হ্যাঁ, সেদিন আপনার জন্য রাগ অভিমান বাদ দিয়ে মন থেকে ধন্যবাদ দিতে চেয়েছিলাম। আমাকে সুযোগ দিলেন না। মৃদু কেঁপে ওঠে চারু। শেষ বাকি ছিল ছোটখাটো ভূমিকম্প, বারবার স্মৃতিচারণ হয়ে থমকে দেয়। কাব্য বুঝতে পেরে বাঁধন শক্ত করে, দুর্বলতাকে লুকিয়ে রাখবে, হারালেই আপটালে। আপনি বলেছিলেন হাওয়ায় মিশে ছুঁয়ে দিতে আসবেন আমায়। আপনার কথা সত্যি ছিল। প্রতি রাতে আমাকে বিরক্ত করত আপনার কণ্ঠস্বর। বাতাস ছুঁয়ে দিলেই মনে হতো আপনি আশেপাশেই আছেন। লুকিয়ে বেড়াতাম নিজের কাছ থেকেই কাব্য। আমি নিজের শ্রুতিভ্রম এই বাতাস আপনার অনুভবকে এড়ানোর চেষ্টা করতাম। যেদিন বেশি খারাপ লাগতো আপনার শার্ট পরে ঘুমিয়েছি। আমাকে অনেক কষ্ট দিয়েছেন, অনেক কাঁদিয়েছেন, অনেক। কান্নার আভাস স্পষ্ট, অভিযোগ করছে বাচ্চাদের মতন। বুকে লেপ্টে থাকা বিশাল বড় হৃদয়ের ঝড় নিজের প্রতি নিজের আক্রোশ বাড়াচ্ছে। সেই বা কী করতো? পরিস্থিতির কাছে নিজেই যে হাত করা পড়েছিল, তারপরেও নিজের ঘাড়ে নিল এই দোষ। চারুকে কাঁদানোর শাস্তি চেয়ে বলল, আর কখনো যাবেন চারুলতা? প্রয়োজন হলে শাস্তি দাও। দিব। আমি অনেক জ্বালাবো আপনাকে। মা বলেছে সংসারে মনোযোগী হতে। আপনাকে এখন হতে হবে সাংসারিক পুরুষ। মাস্তানি সব বাদ। কিঞ্চিত হাসি ফুটে কাব্যের মুখশ্রীতে, বলে ওঠে, আমি মাস্তানি করি? তো করেন না। যেসব ছেলেদের কাছে পিস্তল থাকে তারা সবাই মাস্তান, গুন্ডা। তাই? আজ আমি প্রথম শুনলাম। তার মানে তোমার তো বোধহয় মনে হয় আর্মি, পুলিশ সবাই মাস্তান গুন্ডা। আকস্মিক কণ্ঠে ঝাঁজের আভাস পাওয়া গেল। কাব্যের যুক্তির কাছে হেরে যাবে যাবে ভাব, তাই নিজে অস্ত্র প্রয়োগ করে। ধমকে অস্ত্র। চারু ধারালো গলায় বলে ওঠে, চুপ থাকেন। আমি এত যুক্তিযুক্ত কথা শুনতে চাই না। ক্রমান্বয়ে হাসির গুঞ্জন ছড়ায় চারুর কর্ণকুহরে। মাঝে মধ্যে এভাবেই হাসে কাব্য, না হয় মুচকি হাসি, ব্যাস এটাই তার হাসির ছোট এবং বড় উভয় সংজ্ঞা। চারু মিস করতে চাইল না এই দৃশ্য। দ্রুত চোখ তুলল। এরই মাঝে বিলীন হয়েছে পুরুষালী হাসির ঝঙ্কার। ক্ষুদ্র ভাষা অক্ষিজোড়া চারুলতায় মত্ত হয়। ভরাট কণ্ঠে বলে, সম্মোহনী লতার মাদকতায় তুলে যাচ্ছে প্রতিনিয়ত। এই কেমন আসক্তি হৃদয়কে সুখময় যন্ত্রণা দিচ্ছে। ডাক পড়ছে শীত আসবে। কনকনে হাড় কাঁপানো ঠান্ডায় জড়সড় হবে প্রত্যেকটা মানবদেহ। তবে থেমে থাকবে না বদ্ধকারীর ভেতরে গুমট পরিবেশ। কাব্য উকি দিয়ে আছে বাহিরে, কাছ ভেদ করে চক্ষু দেখছে ছাত্রছাত্রীদের দলকে। আড্ডায় মেতে থাকা তরুণ তরুণীদের হাসি খেলা মুখগুলো কাব্যের ঠোঁটেও সামান্য ছোঁয়া দিয়েছে। শিশুরা উৎসুক হয়, নতুন কিছু দেখলে দৃষ্টিকে আগ্রহী করে। কাব্যের ক্ষেত্রে বর্তমানে এই বিপরীত কি? সেও একই কাজ করছে। কৌতূহলী হয়ে কাব্যের মুখ ঘুরিয়ে বলল, পুরনো সময়ের কথা মনে পড়ছে চারু। আমিও এক সময় এদের মধ্যেই একজন ছিলাম। তার কথার ভাঁজে চারু একই সুরে আওড়ায়, আমিও। তোমার ক্ষেত্রে সময় আর দ্রুত অল্প, আমার বিশাল। আমি একে অতীত বলেই ধরি। সুন্দর অতীত। সব খারাপের মধ্যেই এই সময়টাই তো সবচেয়ে ভালো ছিল। এখনো সময় ভালো, উপভোগ করুন। আর আমাকে যেতে দিন, আমার ক্লাসের সময় হচ্ছে। আজ চারুর সাথে এসেছে কাব্য। তার কর্মস্থান দেখবে বলে আমজাদকে রেখে নিজেই আজ গাড়ি স্টিয়ারিং ধরে বসিয়ে রেখেছিল। ক্লাস শুরুর 5 মিনিট পূর্বেই সে ছাড়া পাবে। গায়ে ঘড়িতে চোখ বুলিয়ে দেখল 9টা বাজতে 5 মিনিট বাকি। দীর্ঘশ্বাস ব্যতীত আর কিছুই করার নেই। এখন আর লতা বিশাল এক সময়ের জন্য চক্ষুর আড়াল থাকবে। 4 ঘন্টা, কম নয়। চারুর কপালে চুমু খেয়ে বলল, যাও, আমি অপেক্ষা করছি। চক্ষু কপালে তুলে চারু প্রশ্ন করল, এখানে অপেক্ষা করবেন? হ্যাঁ, করতেই পারি। আমি কি তোমার মতন কর্মজীবী নারী নাকি? আমার হাতে অঢেল সময়। একদম না, বাড়ি যান। ছুটি হলে নিতে আসবেন। অপেক্ষার মর্ম বোঝো লতা? তৃষ্ণাত্ম প্রতীক্ষায় নেতিয়ে পড়া চোখ যখন হঠাৎ করে কাঙ্ক্ষিত মানুষের দেখা পাবে, সেই অনুভূতি স্বস্তির কোনো উপমা হয় না। চারু ঘড়িতে দৃষ্টি দেয়। দুর্ভাগ্য, কাব্যের এই সুন্দর কহনের বিপরীতে হাসিটুকু দেওয়ার সময় নেই। দ্রুততম উপায়ে তার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, পাগল তুমি?
আসছি। অতিমাত্রায় প্রেমের জোয়ার যখন নারী হৃদয়ে বয়ে যায় তখন তার প্রকাশ পায় তার ডাকে, কথায়, লজ্জায়। চারুর ক্ষেত্রেও তাই। কাব্যের জন্য কখন বেশি আবেগপ্রবণ হয় তার টোটকা নিজেই নীরবে বলেছে। তুমি ময় ডাকে ছুরাঘাত চালায় অন্তরে, কণ্ঠের মোহে ডুববে নাকি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখবে। তা ভাবতে ভাবতেই সময় যায় অথম প্রেমিকের। এই তো দাগ কেটে চলে গেল। সে কি জানি তার স্পর্শের চেয়ে বেশি তার এই ডাকে আসক্ত স্থির পুরুষটি। অপেক্ষার মর্ম উপলব্ধি করেছে কাব্য। ব্যাকুল হৃদয় 1 ঘন্টায় ছটফট শুরু করেছে চারুলতার দেখা পাওয়ার জন্য। এখনো অনেক সময়। এমন পাগলামোর মানে আছে? অবচেতন মন শাসিয়ে প্রশ্ন করছে কাব্যকে। কিভাবে থেকেছে তাকে ছাড়া প্রায় 1 বছর? দূর থেকে সেধেছে তাকে, এখন কাছে পেয়ে লাভ দ্বিগুণ কেন? তার সর্বত্র হরণ হয়েছে পূর্বে, আর কি বাকি আছে? কিছুই তো না। নিজের কপালে হাত চেপে অবাধ্য মাথাটাকেও সিটে এলিয়ে দেয়। ঘুম হলেও শ্রেষ্ঠ ঔষধ। স্বপ্নে চারুকে না হয় কাছাকাছি অনুভব করে নেবে। অ্যালার্মের ধ্বনিতে লাফিয়ে উঠে। চারু বেরিয়ে আসার 5 মিনিট পূর্বে অ্যালার্ম দিয়েছিল, যেন ঘুম আসলেও আগে আগে জেগে উঠতে পারে। সেই মোতাবেক কাজ করছে মোবাইল ফোন। কানের কাজটায় বেজে উঠেছে সময় মতো। কাব্য চোখ কষলে নেয়, গ্লাস ভেদ করে পুনরায় বাহিরে তাকায়। মিনিট 5 পর চারু বেরিয়ে এসেছে। প্রসন্ন মুখের হাসি বাধা প্রাপ্ত হলেও কোথাও ভয়াক্রান্ত হয়ে উঠল চোখ মুখ একজন পুরুষকে চারুর পাশে দেখে। এরই মাঝে পেটটি জ্বলে ওঠে। এই লোকটা ওই তানভীর নয় তো? তড়াক করে দরজা খুলে বেরিয়েছে। সরাসরি চারুর পাশে দাঁড়িয়ে তাকে সামান্য নিজের থেকে টেনে সরিয়ে নিল। এক হাতে চারুর হাত চেপে অন্য হাত পকেটে গুজেছে। কাব্যের এমন কাণ্ডে সামান্য বিব্রত হলেও চারু সামলে নেয় পরিস্থিতি। তানভীরের উদ্দেশ্যে বলে, জানতে চেয়েছিলেন না কে সেই সৌভাগ্যবান লোক যে আমাকে সবার আগে এসে নিজের করে নিয়েছে? তানভীর হাসার চেষ্টা করলো সামান্য। হৃদয়ের কয়লা মুখে কেন প্রকাশ হবে? সেটা না হয় এক কোণে চাপা পড়েই থাক। কাব্যের দিকে দৃষ্টি দিয়ে বলেন, উনি? হ্যাঁ, আমার স্বামী কাব্য। এখন বোধ হলো কাব্য ভুল। তুমি ময়ের ডাকের চেয়ে আমার স্বামীর সম্বোধনটা বেশি মধুতুল্য মিষ্ট। কতই না মান করে পরিচয় দিচ্ছে তার। চারু বেজায় ঝামেলায় ফেলে দিল কাব্যকে। প্রণয়ের হরেক রং কোনোটাই তো নেই কাব্যতে। এভাবে নিত্য নতুন ভালো লাগায় ঘেরাও করলেও তো মস্তিষ্ক দুর্দশাগ্রস্ত হয়ে পড়বে। নিজের ভালো লাগায় ডুবে যে তানভীরের এগিয়ে রাখা হাতটা উপেক্ষা করে যাচ্ছে সেখানে খেয়ালও নেই। চারু সামান্য ধাক্কা দিয়ে তার জ্ঞান ফেরায়। চারু বলে, উনি হচ্ছেন আমার কলিগ মিস্টার তানভীর। যেমন চিন্তা করেছিল সেটাই। এখন হাতটা এগিয়ে দিতেও ইচ্ছে করছে না। কত বড় সাহস তার! চারুকে বিয়ের প্রস্তাব দেয়, এখন আবার এসেছে হ্যান্ডশেক করতে। চারুর দিকে এক পলক চেয়ে না পারতে হাত এগিয়ে দিল। তানভীর ভদ্রতা সুলভ বলে ওঠে, 1 কাপ চা খাওয়া যাক। আপনার সাথে আমার প্রথম দেখা খালি মুখে ফিরে দেব না, আসুন। কাব্য স্বাভাবিকভাবেই যেতে নারাজ। কেন চা খাবে? অযথা সময় নষ্ট। তানভীরের অগোচরে চারুকে ইশারায় বারণ করে যাচ্ছে। চারু একইভাবে তাকে আশ্বস্ত করলো। মিনমিনিয়ে বলল, 1 কাপ চাই তো। চায়ের স্বাদ মিষ্টি হয়, তেতো লাগছে কেন কাব্যের কাছে? পাশে তো চারুলতা আছে। তারপরও বিরক্তিকর পরিবেশ। ইচ্ছে হচ্ছে গরম ফুটন্ত চা তানভীর নামক চারুর কলিগের মাথায় ঢেলে দিক। নিতান্তই বাচ্চা সুলভ চিন্তা ভাবনা। তবে এই ভাবনাকেই দমাতে পারল না। যখন সে জানে তানভীর চারুর মায়ায় আটকে চোখ বলে তার ব্যথিত প্রেমিকের মতন করুণ মুখ। আপনি বিয়ে করবেন? তানভীরের নাকে মুখে উঠে গেছে আকস্মিক কিং কর্তব্য বিমূঢ় চারুর নয়নদয়। এটা কেমন প্রশ্ন? তাও হঠাৎ তানভীরের পানে চেয়ে। কাব্য আবারও প্রশ্ন করে, আপনি তো অবিবাহিত, রাইট? একটা ভালো মেয়ে খুঁজে বিয়ে করে নিন। আপনি না পারলে আমি আপনাকে সাহায্য করব। পথ থেকে সরানোর পায় তারা। ভালোভাবেই বুঝেছে তানভীর। মাথা তুলিয়ে হেসে উঠল। পরক্ষণে মুখ ফুটে বলে, আমার জন্য অলরেডি মেয়ে খুঁজছে আমার মা। হয়তো শীঘ্রই আমার জন্য নির্ধারিত কাউকে পেয়ে যাব। আপনি অবশ্যই আসবেন আপনার স্ত্রীকে নিয়ে। মনোবিদ্রোহ করে বলে উঠে কাব্যের, আসবো না, কোনোভাবেই আসবো না। গটগট করে চা গিলে সাবার। কাব্য তানভীরকে সুযোগ না দিয়ে বিল মিটিয়ে নেয়। চারুর হাত চেপে নিচু গলায় বলল, চলো চারুলতা। চারুলতা পুনরায় হাসে। তানভীর কাব্য আর চারুকে বিদায় দিতে দিতে ধরতে পারল ঘটনার বিস্তারিত।
চারুলতা বলতে কঠোরভাবে বারণ করেছিল তাকে, কেননা এই নামটা একজনের জন্যই বরাদ্দ। হাসি মিয়ে যেত, সময় নেয়নি। এক অদ্ভুত পীড়া ছুঁয়ে যাচ্ছে, খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। ভালোবাসার দহন কি এরূপ হয়? ধরফর করতে থাকা হৃৎপিণ্ডকে শান্ত করলো তানভীর। বড্ড দেরি করে ফেলেছে, এখন না হয় আসন্ন সঙ্গিনীর জন্য প্রস্তুত করুক নিজের হৃদয়কে। আমাদের জন্য কোথাও থেকে কখন 8টি মেয়ের ছবি আর বায়োডাটা কালেক্ট করছে কাব্য। ঠোঁটের উপর তর্জনী আঙুল চেপে পায়ের উপর পা তুলে সাহেবী ভঙ্গিতে বসে, যার বিয়ে তাকে দেখতে দেওয়ার প্রয়োজন বোধ করল না। নিজেই চোখে চশমা পরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আমজাদ কাকে দেখবে অনেক শতদিন পর। স্বচ্ছ চশমায় চক্ষু আবৃত করা কাব্যকে নাকি মেয়েদের ছবি। মনে মনে ভেবে নিল কাব্যকে দেখে লাভ নেই। সুদর্শন হওয়া সত্ত্বেও হুতুম পেঁচার মতন মুখ বানিয়ে রাখে। কি করে চারু তার প্রেমে পড়ল? নিজের দেখা শেষ করে ছবি আর বাড়িটা আমাদের কাছে এগিয়ে দিল। বলল, দেখো কাকে পছন্দ হয়। ছবি দেখার আগে আরেকটি প্রশ্ন মনে কিছুকি দিচ্ছে। করবে? করেই ফেলা যাক। আমজাদ জিজ্ঞাসা ভঙ্গিতে বলল, আপনি মেয়েগুলোকে কোথায় পেলেন? কোথায় পেলাম মানে? এমন ইঙ্গিতে বলছো যেন আমি মেয়েদেরকে ধরে এনেছি। না না স্যার, আমি বলতে চাচ্ছিলাম আপনার ছোট থেকে বড় কাজ আমি করি, কিন্তু আপনি কিভাবে, কাকে দিয়ে? ঘুম ঘুম ভাব কাপের মুখে হাই তুলে বলল, শাশুড়িমা হেল্প করেছে, আজকাল একটু বেশিই ভালোবাসে, সেই সুযোগে তোমার কাজটা হয়ে গেল। উত্তর পেয়ে সন্তুষ্ট আমজাদ সিনা টেনে বসেছে তার হবু বউ বাছাই করতে। কি মুশকিল, একে কি 3টা মেয়ে পছন্দ হয়ে গেল। তাদের বায়োডাটাতে বয়স দেখে কপালে ভাঁজ পড়ে আমজাদের। কারো বয়স 28, কারো 30-এর উপরে। চিন্তামগ্ন আমজাদের দিকে চেয়ে কাব্য শুয়েলা কণ্ঠ টানে, আমজাদ, জি 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 স্যার। পছন্দ হয়নি? হয়েছে স্যার, কিন্তু এদের বয়স বেশি। তো আমি ইচ্ছে করেই এমন বয়সে মেয়ে তলব করেছি। কেন স্যার? গলা খাকারি দিয়ে কাব্য উত্তরে বলে, এতে আমজাদের দোষ কোথায়? তার বিয়েতে সর্বপ্রথম বাধা কাব্য। তার দায়িত্ব সেবা যত্ন করেই তো অর্ধেক জীবন পার করলো। এখন কিনা নিজের পছন্দ প্রকাশ করতে পারবে না? বয়স বেড়েছে কার দায়? মানুষ নিজের বেলায় বোঝে 16 আনা, আমজাদের বেলায় 1 আনাও নয়। কেন? বেশি বয়সী নারীদের আমজাদের ঘাড়ে চাপিয়ে এগিয়ে যাচ্ছে নিজের একান্ত নারীর কাছে। যাবে ঠিকই, কিন্তু মন বিষণ্ণ। ভেবে নিয়েছে একটু রাগ দেখাবে। কি দরকার অন্য পুরুষের সাথে কথা বলার? তাকানোরই বা দরকার কি? সোজাসুজি এড়িয়ে যাওয়াই ভালো নয়? হোক কলিক ঘরে পা রাখতেই প্রশ্নের মুখোমুখি হয়। কোথায় ছিলেন? বিছানার কোণে বসে পা তুলতে তুলতে মোটা গলায় উত্তর দেয়, আমজাদের সাথে। কোমরে 2 হাত রেখে চারু আবারও বলল, আমি আপনার বউ নাকি আমজাদ সাহেব? আপনাদের লক্ষ্য আমার মোটেও ভালো লাগে না। বিড়বিড় করে কাব্য বলে। তানভীরের লক্ষণ আমার ভালো লাগে না। স্পষ্ট শুনতে না পারায় চারু জিজ্ঞাসা করে, কি বললেন? কিছু না, লাইটটা বন্ধ করে দাও, ঘুমাবো। অত্যুর্গ শোনালো কাব্যের আওয়াজ। আজ প্রশান্ত কণ্ঠে বুকে ডাকল না, ব্যাধিতে ধরেছে তাকে, অভিমানজনিত ব্যাধি। কারণটা আজ করতে পারলেও কাব্যের মুখে শুনতে চায়। কোমরে হাত রেখে দাঁড়িয়ে ক্লান্ত দুষ্ট মানব ঘুমের ভান করেছে। আধারে ঢেকে দিল নির্জন কক্ষটিকে। মুখ বরাবর শুয়ে দৃষ্টি রাখল কাব্যের চেহারায়। ঝাপসা, তবু পুরোপুরি আড়ালে নয়। মুখের দাড়িগুলো এত দ্রুত বৃদ্ধি পেল কি করে? এখন যে ছুঁয়ে দিতে ইচ্ছে হচ্ছে, তবে তৎক্ষণাৎ এই ইচ্ছে ত্যাগ করে চুলে হাত ছোয়ালো। ধীমা গলায় প্রশ্ন করে, রাগ নাকি জেলাস? থমথমে গলায় তৎক্ষণাৎ উত্তর আসে, দুটোই। আপনা আপনি হাসি ফুটে চারুর মুখে। রাগ করেছি, হিংসে করছে, এটা কি অবলীলায় মুখ ফুটে বলে ফেললো? বুকে চেপে রাখা বালিশ টেনে নিয়ে চারু বলল, এটাকে চাপান, আমার জায়গায় ভাগ বসাতে এসেছে। হুম, আজ কোলবালিশ চেপেই ঘুমাবো। আমি আমার অধিকার ছাড়ছি না। তানভীরের কাছে যাও। ছি, এত রাতে আমি পরপুরুষের কাছে যাব? কাল সকালে তো এমনিতেই যাচ্ছ। কষ্ট হয়েছে, তারপর নিজের কাজে সফল চারু। সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে বালিশ দূরে সরিয়ে ফেলে। কাব্যের ভাঁজ করে রাখা হাতের আবদ্ধতা ভেঙে নিজের অধিকার ঠিকঠাক বুঝে নেয়। তানভীরের কাছে গেলে তোমার কষ্ট হবে না। নিজের হৃদয়কে লাগাম টেনে ধরতে উদ্যত হলো। এখনই ডুব দেবে চারুর মোহে। এখন একটু রাগ দেখানো দরকার। কোনোভাবেই সহ্য করতে পারছে না ব্যাপারটা।
তানভীর চারুকে ভালোবাসার চোখে দেখে এই মূল জ্বলনের কারণ। চোখ খুলো। কাব্য মাথা দোলায়, না বোধক উত্তর দেয়। দেখা যাক চারুর তাকে মানানোর প্রয়াস কত দূর এগোয়। তুমিময় যন্ত্রণা দিয়েও লাভ হবে না। আরে বাবা, কলিকুনি, এর চেয়ে বেশি ওনার সাথে আমার কথাও হয় না তেমন। আজ সকালে ছুটির সময় গেটে দেখা হয়ে গেছে, ব্যাস এইটুকুই। চোখ তুলে তাকায় কাব্য। শক্ত মুখটা এখনো কোমল হলো না। বলে উঠল, ও তোমায় ভালোবাসে। আমিও বাসি না। ওর দৃষ্টি আমার পছন্দ না। তপ্ত নিঃশ্বাসের সাথেই চারু বলতে লাগলো, আচ্ছা, ওনার সাথে কাজ ব্যতীত কোনো কথা বলবো না, একসাথে চলবো না। খুশি? নাকি আরও কিছু করা লাগবে আপনার অভিমান ভাঙানোর জন্য? লাগবে। আবার কি? বাঁকা হাসে কাব্য। দৃষ্টিগোচর হয় সেটাও চারুর। মতলব ভালো ঠেকছে না। চোখ বুজে অষ্টধর এগিয়ে বুঝলো কি চাই তার। চারুর চক্ষু চরক কাজ। সে তো এমন কিছুই বুঝায়নি। জানতে চেয়েছে তানভীরের ক্ষেত্রে আর কোনো প্রতিশ্রুতি লাগবে কিনা। সে তো নিজের লাভ ধরে বসলো। ভাবুক চারুর দিকে হুমকি স্বরূপ কাব্য বলে ওঠে, ইউ হ্যাভ অনলি 2 সেকেন্ড, না হলে আমি আগামী 1 সপ্তাহ মনোব্রত করব। সো ডু ইট ফার্স্ট। ব্ল্যাকমেল করছেন? তোমার যেটা মনে হয় সেটাই। আমি ওয়েট করছি। রয়ে শুয়ে একবারে চারু লালাভ বর্ণ ধারণ করবে কপল মুহূর্তেই। তবে কাব্যের শক্ত আবদারের কাছেই নিজেও ধরা। কাব্যকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো চারু। চোখ বুঝেছে নিজ থেকেই। তৈতকুদিতে ছুঁয়ে সরে গেল। ফটাফট অক্ষি মেলে কাব্য মুখ দেখালো পূর্বের থেকে বেশি রূঢ়। যেন চারুর পছন্দ হয়নি তার। কণ্ঠের গাম্ভীরতা বৃদ্ধি করে বলে ওঠে, এটা কি ছিল? অনুভব পর্যন্ত করতে পারলাম না। তুমি কিচ্ছু পারো না চারু। না, পারি না। ফুসফুস নিঃশ্বাসে বোঝালো আরও রেগে যাচ্ছে। চারুর এই উত্তরেও বিরাগ। এই জেদটা দেখেছিল সেদিন। বন্দুকের ভয় দেখিয়ে চারুকে নিজের নামে করে নেয়। ভরকালো চারু ছোট্ট একটা বিষয় মোটেও বড় করতে চায়নি। তানভীরকে নিয়ে মনোমালিন্য অহেতুক। তারই মধ্যে তার চাওয়া যথার্থ পূর্ণতা পায়নি। বলিষ্ঠ এক হাতে চারুর হাতজোড়া আটকে নিল। পরবর্তীতে যা হবে তাতে যেন কোনো প্রকার বাধাপ্রাপ্ত না হয়। গোল গোল চোখে অবস্থা বুঝতে যাওয়া চারুকে সুযোগ দেওয়া হয়নি। অনুভব করলো খোলা গলদেশে ধারালো দন্তের দংশন। বেদনায় লাফিয়ে উঠতে চেয়েও পারল না। চোখ বুঝেই বুঝতে পারল চাপা পড়ে আছে বিশাল আকৃতি মানবের দেহতলে। একের পর এক মৃদু যন্ত্রণায় কাতরে উঠছে চারু। অস্পষ্ট স্বরে ডেকে উঠল, কাব্য। কণ্ঠস্বরে কম্পন, পীড়ার আভাস। হাত ছেড়ে দেয় দ্রুত। দংশিত স্থানে নরম অধরষ্ট স্পর্শনে শুষে নেওয়ার প্রয়াস শুরু করে ক্লেশ। পরপর কম্পিত চারুর ওষ্ঠে দীর্ঘ চুম্বনে মদনোন্মত্ত হয়ে শুরু করে। উন্মত্ততার বৃদ্ধি পায় সময় ক্রমান্বয়ে। পাগলটার আচরণ আগে কখনো দেখা হয়নি। এক ভিন্ন চিত্তক্ষোভ বেসামাল স্পর্শে দুমড়ে মুচড়ে দিচ্ছে চারুর সর্বাঙ্গ। কখনো আবেশ, কখনো যন্ত্রণাদায়ক স্বর্গবাস। অদ্ভুত দোটানা অনুভূতি উৎকণ্ঠা হয়ে বিড়বিড় করতেও শোনা গেল কাব্যকে। এতটা কাছাকাছি থেকেও কথাগুলো স্পষ্ট হয়ে কর্ণকুহরে পৌঁছাচ্ছে না। মস্তিষ্কে পেকেছে জ্বর। পাগলামো করছেন কেন? এখনো রাগ? গরম নিঃশ্বাস চারুর মুখে আছড়ে দিয়ে কাব্য উত্তর দেয়, অস্থিরতা মিশ্রিত ভালোবাসা দেখাচ্ছ। আজ না হয় রাগ মিশ্রিত ভালোবাসা উপভোগ করো। একটু থেমে আবার কাব্য মাথা গলায় বলে উঠল, সবটাই ভালোবাসা চারুলতা, কোনো আক্রোশ নয় তোমার প্রতি। চারুকাব্যের যন্ত্রণাময় ভালোবাসা।